সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক জল্পনা কল্পনার পর অশ্বডিম্ব পেড়েছেন বলা যায় মার্কিন প্রশাসন। কেন এই কথা বলছি? ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা লকড অ্যান্ড লোডেড ছিলাম, কিন্তু ইরান আর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ অনুরোধ করার কারণে আমরা সেই হামলা চালাইনি। আর ইরান বলেছে ডোনাল্ড ট্রাম্প যাহা মিথ্যা কথা বলেছেন। ইরানের পক্ষ থেকে আমেরিকাকে কোনো অনুরোধ করার প্রশ্নই ওঠে না, বরং ইরান আমেরিকার যে কোনো দুঃসাহসের জবাব দেওয়ার জন্য প্রস্তুত ছিল। শুধু তাই না, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান তাদের সবার সাথে টেলিফোনে আলাপ করে বলেছেন আমেরিকা এবং ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে আজ রাতে হামলা চালায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নেওয়া হবেই, পাশাপাশি যে সমস্ত দেশ তাদেরকে এই হামলা চালানোর ব্যাপারে সহযোগিতা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দুই পক্ষ এই দুই রকম কথা বলেছে। আসলে বাস্তবতা কি, আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। এর সাথে একটু খবর দিয়ে রাখি, তেলের দাম কিন্তু এই পরিস্থিতিতেও বেড়েছে। তেলের দাম 2-3 দিন আগে 84, 85, 81 ডলারে চলে এসেছিল। আজকে ব্রেন্ট ক্রুডের দাম $90.12 কমপক্ষে, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম অন্তত $84.67। সুপ্রিয় দর্শক, এইসব বিষয় নিয়েই একদম বিস্তারিত আলোচনা করব। আশা করি খুবই ভালো লাগবে আজকের আলোচনা। যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের অগ্রযাত্রাকে আপনারা এগিয়ে নিতে হেল্প করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি বিস্তারিত আলোচনা। আমরা সবাই জানি গতকাল আমি দুপুরে এবং রাতে 2 দফায় ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম। তার আগের রাতে ক্যাম্প ডেভিডের বৈঠকের কথা বলেছিলাম। ওই ক্যাম্প ডেভিড কিন্তু আসল জায়গা, ওখানে সিদ্ধান্ত হয়েছে এবং ইরানের উপরে প্রচণ্ড রকমের হামলা চালাবে। এই সাথে যুক্ত থাকবে ইসরায়েল, সে কথা ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে বলেছেন। তিনি একটা পোস্ট দিয়ে বলেছেন ইরানের বিরুদ্ধে আমরা হামলা চালানোর জন্য লকড অ্যান্ড লোডেড ছিলাম, অর্থাৎ আমাদের ক্ষেপণাস্ত্র, বিমান, এভরিথিং ওয়াজ রেডি। ইরানকে একেবারে গুড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম এবং আমাদের সাথে ছিল ইসরায়েল। কিন্তু ইরান আর মিডল ইস্টের কয়েকটি দেশের অনুরোধের কারণে আমরা ইরানের উপর হামলা আপাতত বাতিল করেছি এবং আশা করছি খুব দ্রুতই তারা একটা চুক্তি করবে। তারা দ্রুত চুক্তি করার ব্যাপারে রাজি হয়েছে, তারা দ্রুত চুক্তি করবে বলে কথা দিয়েছে। এখানে আমি আগে ইরান কি জবাব দিয়েছে সেই কথাটুকু বলি, তারপরে কারা কি করেছে অ্যাকচুয়ালি আমি সে কথা বলছি। এখানে ইরান একদম সুস্পষ্ট করে বলেছে, একদম ডাহা মিথ্যা কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যে কথা বলেছেন তার ধারে কাছেও ইরান নেই, বরং ইরান আমেরিকা এবং ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসন মোকাবেলার জন্য প্রস্তুত ছিল এবং এই যুদ্ধ শুধুমাত্র ইসরায়েল আর আমেরিকার ঘাঁটিগুলোতে সীমাবদ্ধ থাকতো না। এই যুদ্ধ অনেক বিস্তৃত আকারে ছড়িয়ে পড়তো। মধ্যপ্রাচ্যের এমন কোনো ঘাঁটি নেই যে ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় নেই। এর প্রত্যেকটা আমেরিকান ঘাঁটি হামলার আওতায় চলে আসতো। শুধু তাই না, মধ্যপ্রাচ্যের বাইরেও যে সব জায়গা থেকে ইরানের উপর হামলা চালানো হবে সেই সব দেশেও ইরান হামলা চালাবে, এইভাবে একদম পরিষ্কার ঘোষণা দিয়েছিল কালকে। এই যে ইরানের ঘোষণা যে মধ্যপ্রাচ্যের বাইরেও কোনো কোনো জায়গায় কোনো কোনো সূত্রে বলা হচ্ছে ইরান আমেরিকায় হামলা চালানোর জন্য প্রস্তুত ছিল, ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কে হামলা চালানোর জন্য ইরান প্রস্তুত ছিল। সত্য মিথ্যা জানি না, যুদ্ধের সময় তো নানান কথা আসে, কিন্তু এরকম কোনো কোনো সূত্র থেকে বলা হচ্ছে যে ইরান যে বলেছে যে মধ্যপ্রাচ্যের বাইরেও হামলা চালাতো ইরান, সেটার অর্থ হচ্ছে যে আমেরিকা পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র চলে যেত, অর্থাৎ ইরান চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। এবং ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে একদম সবচেয়ে খারাপ যে অবস্থাটা, আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালালে সবচেয়ে খারাপ যে অবস্থা, সেই খারাপ পরিস্থিতি, খারাপ অবস্থা মোকাবেলার জন্য ইরান প্রস্তুত ছিল। তার মানে ইরানের পক্ষ থেকে গতকালকে একদম চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
কোন কোন সূত্র থেকে বলা হচ্ছে অন্তত 500 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রেডি করা ছিল, এবং ইরানের পক্ষ থেকে বলাই হয়েছিল যে আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায় এবং ইরানের বিদ্যুৎ বা বিভিন্ন অবকাঠামোর উপর হামলা চালায়, তাহলে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন এবং ইসরায়েল রিলেটেড যে সমস্ত গ্যাস এবং তেলের স্থাপনা, অয়েল রিফাইনারি, অয়েল ফিল্ড, গ্যাস ফিল্ড এগুলো আছে সব একদম ভস্ম করে দিত। একদম এইভাবে বলা হয়েছে। কারণ ইরানের এখন সুবিধাটা কি? ইরানের সামনে কিন্তু এখন আর মার্কিন ঘাঁটি ধ্বংস করার প্রশ্ন খুব একটা নেই মধ্যপ্রাচ্যে। এখন তারা ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করবে, ইরানও তাই করতো। এবং ইরান গতকাল আর একটা ঘোষণা দিয়েছে যে এতদিন যুদ্ধের যে রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করে এসেছে ইরান, হয়তো গত রাতে যে হামলা হলে সেই রুলস অ্যান্ড রেগুলেশনস হয়তো ইরান আর মানত না। এর ভিতরে মেসেজটা হচ্ছে এই যে ইরান কিন্তু নিয়ন্ত্রিত মাত্রায় হামলা চালিয়েছে, পাল্টা জবাব দিয়েছে, যাতে মানুষের জীবনহানি না ঘটে। কিন্তু গতকালকের কথা ছিল যে এই নিয়ম থেকে ইরান বেরিয়ে এসে অর্থাৎ একদম মরণপূর্ণ লড়াই করবে। তা মরণপূর্ণ লড়াই করলে তখন কার চোখে লাগলো, কার নাকে লাগলো, কার বুকে লাগলো, কার মুখে লাগলো, এগুলো কি দেখাতে কি থাকে নাকি? সে শুধু চিন্তা করে যে আমার সামনে শত্রুকে ধ্বংস করতে হবে। ইরানের সামনে কালকে এই সূত্র, এই থিওরি ছিল। ইরান ওই অনেক ভদ্রতার মধ্য দিয়ে যুদ্ধ করা এই নীতি থেকে গতকালকে সরে আসার ঘোষণা দিয়েছিল। এখন ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন যে কয়েকটি মিডল ইস্টের কান্ট্রি এবং ইরান এই অনুরোধ করার কারণে আমরা হামলা বন্ধ করলাম, বাতিল করলাম। আমি তো বললাম ইরান এটাকে একদম ডাহা মিথ্যা কথা বলেছে। আর মিডল ইস্টের কয়েকটা কান্ট্রি বলতে একদম ক্লিয়ার তথ্য এসেছে, গণমাধ্যমগুলোতে খবর এসেছে যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন যে আপনি আসলে কি করতে যাচ্ছেন, কি করবেন, পরিষ্কার করেন। তিনি অর্থাৎ মোহাম্মদ বিন সালমান MBS যিনি, তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। আমি এর আগেও বলেছি যে এই যে উদ্বেগ প্রকাশ করা, এই উদ্বেগ প্রকাশ করা মানেই বিরোধিতা করা। আমি যদি বলি যে না না খুব সর্বনাশ হয়ে যেতে পারে, এটা উদ্বেগ প্রকাশ করলাম। এই উদ্বেগ প্রকাশ করা মানেই তো বিরোধিতা করা, যে না ভাই আপনি এই কাজ করেন, এই কাজ করলে খুব ক্ষতি হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের কাছে সৌদি যুবরাজ বিরোধিতা করেছেন যে আমেরিকা যে ইরানের উপর হামলা চালাবে, এবং ইরান তো এই গত 5 মাস ধরে তো যুদ্ধ করে আসছে। 28শে ফেব্রুয়ারি, তার মানে ফেব্রুয়ারি মাস শেষ ধরেন, মার্চ থেকে এই পর্যন্ত 5 মাস যুদ্ধ তো করে আসছে। ইরান তো বলেনি যে আমরা সারেন্ডার করলাম বা আমরা পারছি না, বরং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি আমেরিকা এত ক্ষতির মুখে পড়েছে যে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া তাদের জন্য কঠিন ব্যাপার। তার এই মুহূর্তে নগদ একটা উদাহরণ দিই। আমেরিকান ইউরোপীয় যে কমান্ড, যেমন সেন্টকম, যেমন এরকম ইউরোপীয় একটা কমান্ড আছে। ইউরোপীয় কমান্ডের যে কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিগোভিচ, তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্টকে বা আমেরিকার পেন্টাগনকে, যুদ্ধ মন্ত্রণালয়কে বলেছেন যে ইউরোপীয় কমান্ডের পক্ষে এখন অ্যাট এ টাইম একসাথে আমেরিকা এবং ইসরায়েলকে নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদেরকে বেছে নিতে হবে, হয় ইসরায়েলকে নিরাপত্তা দিতে হবে, না হয় আমেরিকাকে। কারণ আমাদের কাছে এত পরিমাণে অস্ত্র, যুদ্ধ সামগ্রী আর নেই। তিনি একদম পরিষ্কার করে বলেছেন ওই নিউজেই যে ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে আমাদের অস্ত্র ভান্ডার এতটাই খালি হয়েছে যে এখন একসাথে দুই দিক নিরাপত্তা দেওয়া সম্ভব না। আমেরিকাকেও নিরাপত্তা দেওয়া সম্ভব না, ইসরায়েলকেও নিরাপত্তা দেওয়া সম্ভব না। অ্যাট এ টাইম এক সাইড দিতে পারি, হয় ইসরায়েলকে নইলে আমেরিকাকে। জেনারেল অ্যালেক্সাস গ্রিগোভিচ তিনি আরো বলেছেন যে এই মুহূর্তে যদি দুই দিকে যদি নিরাপত্তা নিশ্চিত করতে হয়, নিশ্চিত করা বলতে নিরাপত্তার দেখভাল, নিশ্চিত থাকবে কি থাকবে না তার কোনো নিশ্চয়তা আছে নাকি? তো যাই হোক, যদি নিরাপত্তা নিশ্চিত করতে হয় তাহলে অন্তত পক্ষে আরো একটা ডিস্ট্রয়ার প্রয়োজন। আমেরিকাকে আর একটা ডিস্ট্রয়ার দিতে হবে। তার এই যে ইউরোপীয় কমান্ড, যেটা এটা ভূমধ্য সাগর থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন অঞ্চল পর্যন্ত তারা দেখভাল করে। এই ভূমধ্য সাগরের থেকে ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে, যাতে ইসরায়েলে যেতে না পারে, ড্রোন ধ্বংস করে তারা। কিন্তু এখন বাস্তব কথা হচ্ছে একটা ডিস্ট্রয়ার কেন, আরো একটা ডিস্ট্রয়ার আনলে মনে খুব একটা লাভ হবে না। এই কারণে যে ইরান
গত পরশুদিনও খবর দেখলাম যে ইরান এখনো ম্যাক্সিমাম যে সমস্ত অস্ত্র ব্যবহার করছে তার 10 বছর আগে তৈরি করা অস্ত্র। যুদ্ধের সময় হয়তো অনেক বাগাড়ম্বর, অনেকেই অনেক রকম বেশি কথা বলে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি ইরান বারবার জোর দিয়ে বলছে যে আমরা এখনো অনেক কিছু বের করিনি। কারণ কি? কারণ হচ্ছে ইরান জানে যে তাদের সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে। এখানেই শেষ কথা নয়, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ অত্যন্ত সুপরিকল্পিতভাবে ইরান এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, যে কথা বলছিলাম, সৌদি যুবরাজ ডোনাল্ড ট্রাম্পকে ওই কথা বলার পরে ডোনাল্ড ট্রাম্প থেমেছেন, কারণ তিনি জানেন যে মধ্যপ্রাচ্যের সমস্ত গ্যাস ফিল্ড, অয়েল ফিল্ড যদি শেষ হয়ে যায়, তো মধ্যপ্রাচ্যের জনগণ এই সমস্ত রাজা বাদশার বিরুদ্ধে খেপে যাবে, নাম্বার 1। নাম্বার 2, তেলের বাজার, গ্যাসের বাজার কোথায় যাবে আপনারা চিন্তা করেন। ইরান আবার নতুন করে হুঁশিয়ারি দিয়েছে যে হরমুজ প্রণালীতে কন্ট্রোল তো শক্ত করা হবেই। যদি এই ধরনের হামলা কোনো বড় রকমের কোনো আগ্রাসন চালাতে যায় আমেরিকা, ইসরায়েল, তাহলে মধ্যপ্রাচ্যের আরো যে সমস্ত প্রণালী বা চোখ পয়েন্ট আছে সেগুলোও বন্ধ করে দেওয়া হবে। একথা কে বলছেন? একথা বলেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুলকাদ। তিনি বলছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা, অর্থাৎ নিরাপত্তা পরিষদ যেটা ইরানের, তার প্রধান অনেক বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই পদে ছিলেন ডক্টর আলী লারিজানি, যিনি মারা গেলেন। কেমন? তো ইরানের পক্ষ থেকে এরকম হুঁশিয়ারি আছে। আর ইসরায়েলের গ্যাস ফিল্ডের কথা ইরান এইভাবে বলেছে, ইসরায়েল যদি এই হামলায় জড়িত হয় তাহলে ইসরায়েলের গ্যাস ফিল্ড একদম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। আমি মোটামুটিভাবে এখান থেকে নিশ্চিত হচ্ছি, গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কারণে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করেছেন বা হামলা চালাননি বা বাতিল করেছেন হামলার সিদ্ধান্ত, সেটা এই ইরানের প্রস্তুতি ছিল একদম চরম প্রস্তুতি, চূড়ান্ত প্রস্তুতি। বললাম তো, অন্তত 500 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রেডি ছিল। তো 500 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কোথায় ব্যবহার করবে? এবং প্রথমবারের মতো ফাতেহ 1 এই ক্ষেপণাস্ত্র ব্যবহারে আনতে যাচ্ছিল ইরান। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে 1450 কিলোমিটার, গতি হচ্ছে 15 থেকে 16 ম্যাক, অর্থাৎ শব্দের 15 থেকে 16 গুণ দ্রুত গতিতে ছুটতে পারে এই ক্ষেপণাস্ত্র। ইরান থেকে ছুটলে ইসরায়েলে পৌঁছাতে 1-2-3 মিনিটের ভিতরে পৌঁছে যাবে। ক্ষেপণাস্ত্র ঠেকানোর প্রস্তুতিও নিতে পারবে না। আর জর্ডান, সৌদি আরব, এই সমস্ত জায়গার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে ইরান। অতএব আমেরিকা যদি আগ্রাসন চালাতো, ইসরায়েল যদি আগ্রাসন চালাতো গত রাতে, তাহলে ইরান সেই রকম ভাবেই জবাব দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এখন ডোনাল্ড ট্রাম্প যে দাবি করলেন যে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের কারণে আমরা হামলা বন্ধ করেছি এবং আশা করছি যে ইরান খুব দ্রুত একটা চুক্তি করবে, সেরকম একটা কথা দিয়েছে। বাস্তবতা কি তাই? আসলে ঘটনাটা কি হতে পারে এটা একটু বিশ্লেষণ করা যাক। আমরা এর আগে বহুবার দেখেছি যে আমেরিকা চুক্তির জন্য ইরানের পিছনে দৌড়াদৌড়ি করেছে, অনেকটা জোর করে পেছন থেকে শার্ট টেনে ধরে বলা যায় যে চুক্তি করেন, চুক্তি না করলে উপায় নেই, চুক্তি করেন, চুক্তি করে যান, কোথায় যাচ্ছেন আগে চুক্তি করে যান, এরকম করে টানাটানি করেছে বলা যায়। সেই জায়গায় ইরান চুক্তি করতে চায়নি। তারপরে এই যে বর্তমান যে সমঝোতা যেটা হয়েছিল কিছুদিন আগে, সেটা আমেরিকাও বাতিল করেছে, ইরানও বাতিল করেছে। ইরান কি বসে আছে চুক্তির জন্য? শুধু তাই না, তারা বলেছে যে এবার আর কোনো চুক্তির দিকে আমরা যাব না, এই যুদ্ধের ফয়সালা আগে করে নিই। আমেরিকা আসলে কি চায় তার ফয়সালাটা আগে করে নিই, তারপরে বাদ বাকি আলোচনা হবে। এবং আলোচনার জন্য কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে দেখছি মিশর, তুরস্ক, পাকিস্তান, কাতার, এই সমস্ত দেশ খুব চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে, হয়তো ভেতর ভেতর সৌদি আরবও। কিন্তু ইরান কোনো ফর্মাল আলোচনায় বসেনি এবং কাউকে কোনো ইঙ্গিত দেয়নি, এবং ইরানের কোনো প্রতিনিধি এই সমস্ত ব্যাপারে আলোচনা করতে কোনো দেশে গেছে তাও না। কথা ইরানের পক্ষ থেকে একদম পরিষ্কার যে এই যুদ্ধ বন্ধ হতে হবে, এই যুদ্ধের আগে ফয়সালা হোক, তারপরে বাকি কথা। যুদ্ধের ফয়সালা যদি করতে যায় তাহলে কিভাবে করবে? আমেরিকা কোনো মতে এখানে একদম সারেন্ডার করে চলে যাবে ব্যাপারটা তা না, তাহলে তারা যুদ্ধই করবে।
তো যুদ্ধ যদি করতে তাহলে ইরানকেও যুদ্ধ করতে, ব্যাপারটা ঠিক এই লেভেলে আছে। এখান থেকে দুই পক্ষের কারণে সরে যাওয়ার আর কোনো উপায় নেই, পথ নেই। যদি কিনা আমেরিকা সরে যায়, মার্কিন ঘাঁটি সেনা বিভিন্ন কিছু সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা চলছে, দেখছি যে সরিয়ে নেওয়া হচ্ছে। ব্যাপারটা যদি তাই হয়, তাহলে তারা যদি চলে যায় তাহলে অন্য কথা। কিন্তু ইরান সারেন্ডার করে যে আমেরিকার হাতে ইরানকে তুলে দেবে, তাদের কথা মেনে নেবে, ব্যাপারটা তা মোটেই না। এবং মজার ব্যাপার দেখুন, প্রথম ছিল তাদের সরকার পরিবর্তন, পরমাণু কর্মসূচির ধ্বংস, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সব ধ্বংস এবং দেশ দখল, নতুন একটা সরকার প্রতিষ্ঠা করা। আস্তে আস্তে সেখান থেকে কোথায় এসেছে এখন? এখন ইরান হরমুজ প্রণালী খুলবে কিনা, বাবাল বান্দে প্রণালী ইয়েমেনিরা খুলে দেবে কিনা, এই জায়গায় এসে পৌঁছেছে। এবং আজ পর্যন্ত হরমুজ প্রণালী ক্রস করতে পারেনি আমেরিকার কোনো জাহাজ, না যুদ্ধ জাহাজ না বাণিজ্য জাহাজ। এই জায়গায় কোনো মতেই ইরান সারেন্ডার করবে এটা ভাবার কোনো সুযোগ নেই। আমি যা দেখতে পাচ্ছি, যুদ্ধের বাস্তবতা তাই বলছে। ইরানের হয়তো অনেক বেসামরিক মানুষ মারা যাবে, হয়তো সামরিক মানুষও মারা যাবে, কিন্তু যুদ্ধে আত্মসমর্পণ করবে ইরান, এটা আপাতত কল্পনার বাইরে। শুধু তাই না, মার্কিন ঘাঁটিগুলোর যে অবস্থা করেছে তাতে আমেরিকা এখান থেকে চলে যেতে বাধ্য। ইরান কিন্তু বলেছে যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনারা যদি সব চলে না যায়, তাহলে প্রত্যেক ফোঁটা তেল, অর্থাৎ প্রতি ফোঁটা তেল ইউয়ানে বিক্রি করা হবে, ডলারে না, ইউয়ানে বিক্রি করা হবে। প্রতি ফোঁটা তেল ইউয়ানে বিক্রি করা হবে। চিন্তা করুন ইরানের হুমকিটা কি। তার মানে আমেরিকার সামরিক সক্ষমতা প্রশ্নের মুখে বটেই। আমেরিকার ডলার থাকবে কিনা, ডলারের প্রভাব প্রতিপত্তি থাকবে কিনা, সেটা এখন প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এবং গতকাল যে যুদ্ধের প্ল্যান ছিল আমেরিকার, তাতে বলা হচ্ছিল মধ্যপ্রাচ্যের দেশগুলোও আমেরিকা ইসরায়েলের সাথে যুক্ত হবে। ইরান কিন্তু সেটা বন্ধ করেছে, মোকাবেলা করেছে তাদের প্রস্তুতি, তাদের সামরিক সক্ষমতা দেখিয়ে। আব্বাস আরেকটি বলেছেন যে ইরান একদম পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে তাদের সামরিক সক্ষমতা দেখানোর জন্য। কতটুকু সামরিক শক্তি আছে এটা প্রমাণ করে দেওয়ার জন্য প্রস্তুত। ইরানও লকড অ্যান্ড লোডেড ছিল। এই জায়গা থেকে আমেরিকার সামনে আসলে কোনো বিকল্প নেই। এই কারণে হরমুজ তারা খুলতে পারবে না, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে পারবে না, ইরান দখল নিতে পারবে না, ইরানে স্থল অভিযান চালাতে পারবে না। নৌবাহিনীর শক্তি ব্যাপকভাবে কমে গেছে, বিমান বাহিনীর অবস্থা তাই। সেক্ষেত্রে আমেরিকার সামনে উপায়টা কি? একটা মাত্র পথ, পরমাণু অস্ত্র। কিন্তু তার জবাব ইরান কিভাবে দেবে এবং বিশ্ববাসী, বিশেষ করে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, তারা কিভাবে রিয়াক্ট করবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। ফলে আমেরিকা যদি পরমাণু হামলা চালায় ইরানের উপরে, আমেরিকার ভূখণ্ড নিরাপদ থাকবে না, এটা মোটামুটি গ্যারান্টি দিয়ে বলা যায়। যা পরিস্থিতি, তাতে ডোনাল্ড ট্রাম্পকে অনেক কিছু ভাবতে হয়েছে, বিবেচনা করতে হয়েছে এবং এই হামলা বন্ধ করতে হয়েছে। এই হামলা চালালে তার পরিণতি হবে ভয়াবহ ভয়াবহ। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আমি আপনাদেরকে বলি, আপনাদের কি মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে হামলা বন্ধ করলেন, এটা কি ইরানের শক্তিমত্তার কারণে, নাকি ইরান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো তাকে আশ্বস্ত করেছে চুক্তি একটা হবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আজ 2রা আগস্ট 2026 ইরানের তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র আর জ্বালানি স্থাপনাগুলোর উপর এই মুহূর্তে ঝুলে আছে এমন একটা হামলার আশঙ্কা, যাকে এখনো পর্যন্ত সবচেয়ে বড় হামলা বলে বর্ণনা করা হচ্ছে। আর সেই হামলা শুরু হতে পারে এই সপ্তাহান্তেই, অর্থাৎ আজ কিংবা কাল। আজকের আলোচনায় আপনারা জানবেন ওয়াশিংটন থেকে ঠিক কী নির্দেশ গিয়েছে, কোন কোন ঠিকানা তালিকায় রয়েছে, ইরান তার জবাবে কি প্রস্তুত রেখেছে বলে দাবি করছে, কুয়েতের আকাশে হঠাৎ কি ঘটল, আর এত কিছুর মধ্যে তেহরান কিসের ভিত্তিতে বলছে যে তারা এই যুদ্ধ জিতে গেছে। দেখুন, একটা কথা শুরুতেই পরিষ্কার করে নেওয়া দরকার, যুদ্ধ আবার শুরু হওয়ার পর কয়েকটা দিন কেটে গেছে,
কিন্তু এই সময়ে ইরান ইসরায়েলে হামলা করেনি, ইসরায়েলও ইরানে করেনি। তবে এখন মনে হচ্ছে ইসরায়েল আবার এই যুদ্ধে ঢুকতে চলেছে, আর সেটাই সবচেয়ে বেশি বিপজ্জনক ইঙ্গিত। গতকাল 1 আগস্ট বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানের জ্বালানি অবকাঠামোর উপর অত্যন্ত বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। এই প্রতিবেদনগুলোতে বলা হয়েছে হামলা শুরু হতে পারে সপ্তাহান্তে। মানে লক্ষ্যবস্তু এবার আর শুধু সামরিক ঘাঁটি নয়, এবার নিশানায় ইরানের অর্থনীতির শিরদাঁড়া। প্রকাশিত তথ্য অনুযায়ী ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেল শোধনাগার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জ্বালানি ঠিকানা মার্কিন তালিকায় রয়েছে। এমনকি রাজধানী তেহরানের বিদ্যুৎ পুরোপুরি বন্ধ করে দেওয়ার বিকল্পটিও বিবেচনায় রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এখন বাস্তবটা বলা দরকার। দেখুন, একটা দেশের পুরো তেল সম্পদ, তার সমস্ত প্লান্ট জ্বালিয়ে দেওয়া এত সহজ কাজ নয়। ইরানের অর্থনীতির মেরুদণ্ড এক ধাক্কায় ভেঙে ফেলা যাবে এমনটা ভাবার কারণ নেই, কিন্তু ক্ষতি যে বড় হতে পারে সেটা অস্বীকার করা যায় না। কারণ ইসরায়েল আর যুক্তরাষ্ট্র এর আগেও ইরানের ভিতরে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে, কয়েকজন সিনিয়র কমান্ডার সহ বহু নেতাকে হত্যা করেছে এবং নিউক্লিয়ার স্থাপনাগুলোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত করেছে। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বিষয়টা শুধু একটা প্রতিবেদনের নয়। মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে 31 জুলাই রাতে ক্যাম্প ডেভিডে যে বৈঠক হয়েছিল সেখানেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নূতন হামলাগুলোর অনুমোদন দিয়ে দিয়েছেন। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে এই বোমাবর্ষণ 1 থেকে 2 এমনকি 3 সপ্তাহ পর্যন্ত চলতে পারে, আর শুরুটা হতে পারে সপ্তাহান্তে, আজ রবিবার যে কোনো সময়। সিবিএস নিউজও দাবি করেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোর উপর বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে ওই প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা এখনও চলছে। শুধু প্রতিবেদন নয়, গত কয়েক ঘন্টায় ওয়াশিংটন থেকে যে বক্তব্যগুলো এসেছে সেগুলো শুনলে পরিস্থিতিটা আরও পরিষ্কার হয়ে যায়। হোয়াইট হাউস বলেছে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ জিতবে। ট্রাম্প আবারও বলেছেন ইরানকে কোনো মূল্যেই নিউক্লিয়ার অস্ত্র হাতে পেতে দেওয়া হবে না। এর সরাসরি অর্থ কি? অর্থ হলো নিউক্লিয়ার ঠিকানাগুলোও নিশানায় থাকতে পারে। আর পেন্টাগন বলেছে মার্কিন বাহিনী পুরোপুরি প্রস্তুত, লক অ্যান্ড লোডেড। কিন্তু লক্ষ্যবস্তু নিয়ে তারা কিছুই বলেনি, মানে যে কোনো কিছুকেই টার্গেট করা হতে পারে। এখানেই আসল বিষয়। মার্কিন প্রশাসনের ঘোষিত উদ্দেশ্য কিন্তু শুধু ক্ষতি করা নয়। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর সংবাদপত্রের শিরোনামগুলো বলছে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার জন্যই এখনও পর্যন্ত সবচেয়ে বড় হামলা চালানো হবে। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি অনুযায়ী ট্রাম্পের নতুন নির্দেশের লক্ষ্যই হলো ইরানকে নতি স্বীকারে বাধ্য করা। ইরান আত্মসমর্পণ করবে এটা বাস্তবে সম্ভব বলে মনে হয় না, কিন্তু সেই চেষ্টায় বিপুল ধ্বংসলীলা চালানো হতে পারে সেটাও পরিষ্কার। তবে এই ছবিটার আরেকটি দিক আছে। প্রকাশিত প্রতিবেদনগুলোতে এটাও বলা হয়েছে যে কূটনৈতিক ফ্রন্টে যদি দ্রুত অগ্রগতি হয় তাহলে ট্রাম্প একেবারে শেষ মুহূর্তে এই হামলা থামিয়ে দিয়ে আবার আলোচনার পথে ফিরতে পারেন। মানে এটা একটা চাপের খেলাও বটে। শর্তটাও স্পষ্ট, ইরান যদি আলোচনায় রাজি হয় তবেই হামলা থামবে। কিন্তু প্রস্তুতি শুধু কাগজে চলছে না, তার একটা বড় প্রমাণ হলো যুক্তরাষ্ট্র নিজের নাগরিকদের মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছে, সতর্কতা জারি করেছে। জর্ডানে থাকা মার্কিন দূতাবাস মধ্যপ্রাচ্যে বসবাসকারী মার্কিন নাগরিকদের সতর্ক করে বলেছে পরিস্থিতি আরও খারাপ হলে তারা যেন এই অঞ্চল ছাড়ার প্রস্তুতি রাখেন, কারণ ফ্লাইট বাতিল হয়ে যেতে পারে, আকাশপথও বন্ধ করে দেয়া হতে পারে। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথাটা হলো দূতাবাস নিজের নাগরিকদের জর্ডানে থাকা সামরিক ঘাঁটিগুলো থেকেও দূরে থাকতে বলেছে, কারণ ওই ঘাঁটিগুলোতে আঘাত আসতে পারে। এখন এই জায়গায় একটু থামুন। যে দেশ হামলার প্রস্তুতি নিচ্ছে সে নিজের লোককে সরিয়ে নিচ্ছে, ঘাঁটির আশেপাশে যেতে বারণ করছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র নিজেও ইরানের পাল্টা হামলার আশঙ্কা করছে এবং ইরান সেই আশঙ্কাকে ফাঁকা রাখেনি। তেহরান খোলাখুলি সতর্কবার্তা দিয়েছে যে
যে কোনো ধরনের হামলার জবাব দেওয়ার জন্য তারা একটি সম্পূর্ণ বিশেষ পরিকল্পনা তৈরি করে রেখেছে। পরিকল্পনার বিস্তারিত তারা জানায়নি, শুধু বলেছে চারিদিকে ধ্বংস আর আগুন দেখতে পাবেন। গতকাল 1 আগস্ট প্রকাশিত ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দেশটির একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের অবকাঠামোয় হামলা চালায় তাহলে ইরানও তাদের গুরুত্বপূর্ণ ঠিকানাগুলোকে নিশানা বানাবে। ওই কর্মকর্তার বক্তব্য অনুযায়ী ইরানের পাল্টা পরিকল্পনায় দুটি জিনিস রয়েছে। 1, ইসরায়েলের ভাইটাল ইনফ্রাস্ট্রাকচার। 2, ওই অঞ্চলে থাকা মার্কিন জ্বালানি অবকাঠামো। দর্শক বন্ধুরা, এখানে খেয়াল করুন দ্বিতীয় অংশটার মানে কি। জবাবটা তাহলে শুধু ইসরায়েলের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, গোটা অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এর আওতায় আসতে পারে। মার্কিন সংবাদ মাধ্যমে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঠিকানায় নতুন হামলার যে আলোচনা চলছে, ওই ইরানি কর্মকর্তা সেটিকে এক ধরনের উন্মাদনা বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, 40 দিনের যুদ্ধে এবং তার পরের সপ্তাহগুলোতে ইরানের সশস্ত্র বাহিনী প্রমাণ করে দিয়েছে যে জবাব দেওয়ার সক্ষমতাও তাদের আছে, ইচ্ছাও আছে। এখন পুরো হিসাবটা একসঙ্গে দেখুন। দুপক্ষই এখন শুধু হুমকি দিচ্ছে না, দুপক্ষই বলছে পরের হামলা হলে জবাব হবে আগের চেয়ে অনেক বড়, অনেক বেশি ধ্বংসাত্মক। আর একটা পার্থক্যও চোখে পড়ার মতো, ইরান কথা বলছে জবাব দেওয়ার, হামলার হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, সেই ট্রাম্প যিনি শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল পুরস্কার চেয়েছিলেন। আর এখানেই একটা প্রশ্ন উঠে আসে, যেটা এড়িয়ে যাওয়া কঠিন। যদি ইরান সত্যি ধ্বংস হয়ে গিয়ে থাকে, যদি তার কিছুই করার ক্ষমতা না থাকে, তাহলে এত সতর্কতা কেন? সেনা সরানো হচ্ছে কেন? নাগরিকদের বের করে আনা হচ্ছে কেন? ঘাঁটির কাছে যেতে বারণ করা হচ্ছে কেন? এটা কি শুধুই সাবধানতা? এবার আসি এমন একটা খবরে যা দেখাচ্ছে যুদ্ধ ইতিমধ্যেই নতুন এলাকায় ছড়াচ্ছে। কুয়েতের সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ ঠিকানাগুলোর উপর ইরানি ড্রোন হামলার খবর সামনে এসেছে। কুয়েত বলছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ওই ড্রোনগুলোকে ঠেকিয়ে দিয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী গতকাল 1 আগস্ট সকালে ইরানের দিক থেকে আসা কয়েকটি ড্রোন কুয়েতের আকাশসীমায় ঢোকার চেষ্টা করে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সবগুলো ড্রোনকে পথেই ইন্টারসেপ্ট করেছে। কুয়েতের বক্তব্য অনুযায়ী হামলার নিশানা ছিল উত্তর কুয়েতে থাকা একটি সরকারি স্থাপনা এবং বুবিয়ান দ্বীপে থাকা একটি বেসরকারি কোম্পানি। কুয়েত বিশেষভাবে একটা কথা বলছে, তাদের দাবি নিশানা কোনো মার্কিন ঘাঁটি ছিল না, ছিল কুয়েতের নিজস্ব সম্পত্তি ও ভবন। মানে যুক্তরাষ্ট্রের পর এবার কুয়েতেও সরাসরি এই যুদ্ধের আঁচে চলে আসছে বলে মনে হচ্ছে। আর এটাকে বিচ্ছিন্ন ঘটনা ভাবার সুযোগ কম, কারণ ইরান আগেই আরব রাষ্ট্রগুলোকে সতর্ক করে দিয়েছিল যে নিজেদের ভূখণ্ড থেকে মার্কিন সেনাকে সরাও, না হলে সমস্যা হবে, হামলাও হবে। এখন এই সবগুলো টুকরো এক জায়গায় রাখলে ছবিটা কেমন দাঁড়ায়, সেটা ইসরায়েলি সংবাদপত্র ওয়াইনেটের গতকাল 1 আগস্টের দুপুরের একটি শিরোনামেই ধরা পড়ে। সেখানে বলা হয়েছে উপসাগরীয় অঞ্চলে মিসাইল আর হামলা চলছে, আর এরই মধ্যে ইরানের নিউক্লিয়ার সাইটে বোমাবর্ষণের প্রস্তুতি দ্রুত এগোচ্ছে। ওই তালিকায় পিকক্স মাউন্টেন নামের ঠিকানাটির কথাও এসেছে। অর্থাৎ হামলা আর প্রস্তুতি এখন পাশাপাশি চলছে। আর ঠিক এমন একটা সময়েই তেহরান থেকে এসেছে দিনের সবচেয়ে অপ্রত্যাশিত বক্তব্যটি। গতকাল 1 আগস্ট দুপুরে ইরানের পার্লামেন্টের স্পিকার এবং সিনিয়র নেগোশিয়েটর মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ইরান এই যুদ্ধ জিতে গেছে, কিন্তু এখন সবচেয়ে বড় ধাপ হলো এই বিজয়কে স্থায়ীভাবে মজবুত করা। তিনি আরও বলেছেন, ইরানের জনগণের নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে হতাশ হওয়া উচিত নয়, বরং দেশকে আরও শক্তিশালী করার দিকে এগোতে হবে। মানে ইরান শুধু জয়ের দাবি করছে না, তারা এটাও বলছে এই জয় ধরে রাখার লড়াই এখন শুরু হবে, আর সেটাই আসল পরীক্ষা। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, গালিবাফ কিন্তু বলেননি ঠিক কোন জায়গায় ইরান জিতেছে, কিভাবে জিতেছে। কারণ হামলা চলছে,
অবরোধ চলছে, হুমকি চলছে, যুদ্ধের প্রস্তুতিও চলছে। তার বক্তব্যটি বারবার পড়েও এই জয়ের ঠিকানাটা খুঁজে পাওয়া কঠিন। তাই আপাতত এই বক্তব্যকে নিজের জনগণের ভিতরে মনোবল ধরে রাখার চেষ্টা হিসাবেই দেখা উচিত। কারণ যখন মিসাইল আর বোমা চলছে তখন যুদ্ধ চলমান। জয় বা পরাজয় ঠিক হয় যুদ্ধ শেষ হওয়ার পর। তবে একটা দিক থেকে ইরানের দাবির ভিত্তি আছে। একটা সুপার পাওয়ারকে দীর্ঘ সময় ধরে আটকে রাখা, বহু জায়গায় যান ও মালের বড় ক্ষতি করতে পারা, এটাকে ইরান নিজের সাফল্য বলতেই পারে। ইরানের আসল অর্জনটা এখানেই যে এখনো পর্যন্ত তারা হার মানেনি। হামলার জবাব হামলায় দিয়েছে, ক্ষতির জবাব ক্ষতিতে দিয়েছে, আর নিজের অবস্থান দুর্বল হতে দেয়নি। সত্যি বলতে ইরান বহু হিসাব বদলে দিয়েছে। এতদিন যাকে অপ্রতিরোধ্য বলা হতো তাকেও নড়ে বসতে হয়েছে। কিন্তু চূড়ান্ত জয় পরাজয় নির্ধারিত হয় যুদ্ধ শেষ হলে, আর এই যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। তাই সব মিলিয়ে ছবিটা কিছুটা এই রকম। একদিকে সবচেয়ে বড় হামলার অনুমোদন আর সপ্তাহান্তের সময়সীমা, অন্যদিকে ধ্বংস আর আগুন দেখানোর পাল্টা প্রতিশ্রুতি, মাঝখানে কুয়েতের আকাশে ড্রোন, দূতাবাসের সতর্কতা আর নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ, শিরোনাম, অ্যালার্ট, পেন্টাগন এবং হোয়াইট হাউসের বক্তব্য। অতীতের অভিজ্ঞতা বলছে এই সবগুলো একসঙ্গে তখনই ঘটে যখন সত্যিই একটা বড় হামলা আসতে চলেছে। এমন পরিস্থিতিতে সামনের দুটো দিন গোটা মধ্যপ্রাচ্যের জন্যই নির্ণায়ক হয়ে উঠতে পারে। এখন আপনাদের কি মনে হয়, জ্বালানি অবকাঠামোয় হামলার এই হুমকি শেষ পর্যন্ত ইরানকে আলোচনার টেবিলে আনবে, নাকি এই পথেই গোটা অঞ্চল একটা পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে চলে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।